শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি, সবাইকে স্বাগত জানাচ্ছি। ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে আজ উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। সমাবেশ করে শাহবাগ থানা ঘেরাও করেন শিক্ষার্থীরা। আর এ সময় সাম্যের শিক্ষক ও সহপাঠীদের পুলিশ জানায় আসামিরা বারবার জায়গা পাল্টাচ্ছে, তাই তাদেরকে ধরা যাচ্ছে না। তবে সবাইকে শনাক্ত করার দাবি করেছে পুলিশ। এদিকে ক্যাম্পাসে কালো পতাকা মিছিল করেছে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম সাম্যের খুনের বিচারের দাবিতে টানা কয়েকদিন ধরে রাজপথে বিক্ষোভ ধরা। রোববার সকালেও টিএসসি রাজু ভাস্কর্যে শিক্ষার্থী সমাবেশ করেন সাম্যের সহপাঠী, বন্ধু, সরাসরি শিক্ষক, বিভাগের জুনিয়র সিনিয়ররা। অংশ নেন সাম্যের ভাই ও দীর্ঘদিনের রুমমেটরাও। সংহতি জানাতে আসেন সাম্যের বিভাগের প্রধান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সবার কণ্ঠে ছিল সাম্য হত্যার বিচারের দাবি। ছাত্র বহিরাগত মানুষের পদচারণায় আপনি সেখানে হাঁটতে পারবেন না। এই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান হবে? এই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো ছাত্র যে হত্যা হবে না, সে গ্যারান্টি কে দিবে? এই হত্যার বিচার হওয়ার আগ পর্যন্ত এবং খুনিদের যথাযথ বিচার এবং শাস্তি হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ থেকে আমাদেরকে কেউ এক চুল সরাতে পারবে না। শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তোমরা যদি এইভাবে একজন নিরীহ ছেলের চরিত্র হননে লিপ্ত থাকো, তোমাদের পরিণতিও একদিন সাম্যর মতো অবস্থায় আসবে। সমস্ত রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে এটি ন্যায় বিচারের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ সংহতি প্রয়োজন এবং সেটি আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অর্জন করে ছাড়ব। সমাবেশ শেষে শিক্ষক শিক্ষার্থীরা মিছিল নিয়ে যান শাহবাগ থানার উদ্দেশ্যে। ঘেরাও করা হয় থানা, অবরোধ করা হয় সামনে সড়ক। ঘণ্টা দেড়েক থানা ঘেরাওয়ের মাঝে শিক্ষক ছাত্রদের একটি প্রতিনিধি দল দেখা করেন পুলিশ কর্মকর্তাদের সাথে। কেন বাকি আসামি গ্রেফতার হচ্ছে না এবং মামলার তদন্তের অগ্রগতি জানতে চান শিক্ষকরা। অনেক ক্ষেত্রে হয় কি, যেমন আপনি বলেন মোবাইল ট্র্যাকিং আছে, ফার্স্টে একজন মনে করেন সে এক জায়গায় আছে, ঠিক আছে, কিন্তু সে লোকেশন পাল্টে আরেক জায়গায় চলে গেল, বুঝতে পারছেন তো? কিছু মোবাইল আছে বন্ধ, মানে আমি তো এটা ডিটেলস বলতে পারলে আমার ভালো লাগতো, কিন্তু আমি যদি এটা খোলসা করে দিই তাহলে তারা তো অ্যালার্ট হয়ে যাচ্ছে, মানে সারা বাংলাদেশ থেকে দেখতেছে। কিন্তু এটা এদিকে সাম্য হত্যার বিচারের দাবিতে ক্যাম্পাসে কালো পতাকা মিছিল বের করে ঢাবি ছাত্রদল। টিএসসি থেকে বের হয়ে ভিসি চত্বর, প্রশাসনিক ভবন চত্বর, হলপাড়া ঘুরে কলা ভবনের সামনে এসে মিছিল শেষ হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবশ্যই গাফিলতি আছে। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠটিকে একটি নিরাপত্তা বলয়ের মধ্যে তারা রাখতে ব্যর্থ হয়েছে। এদিকে এই খুনে জড়িত মূল হোতাদের দ্রুত গ্রেফতারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন ঢাবি উপাচার্য সহ শিক্ষক শিক্ষার্থীদের প্রতিনিধি দল। এই হত্যা মামলা ডিবিতে হস্তান্তর করে সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ওনারা বলেছেন এবং ফার্দার এটা যাতে মানে ফ্যাসিলিটেট হয় সেইভাবে ওনারা এটা এগিয়ে নিয়ে যাবেন। ডিটেকটিভ ব্রাঞ্চে ইনভেস্টিগেশনটা ট্রান্সফার করা হবে। এর পাশাপাশি ল মিনিস্ট্রি থেকে জানানো হয়েছে যে এটা স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে এটার বিচার ব্যবস্থা করা হবে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ছাত্রদল নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে এবার শাহবাগ অবরোধ করল ছাত্রদল। বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশের ঘোষণা দেয় ছাত্র সংগঠনটি। নেতাকর্মীরা জড়ো হওয়ার পর বিকেল 3:30টার দিকে শাহবাগ অবরোধ করে সমাবেশ করেন তারা। এ সময় আশপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সমাবেশে ছাত্রদল নেতারা সাম্য হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলা আছে দাবি করে ঢাবি ভিসি ও প্রক্টরের পদত্যাগ চান। সুষ্ঠু তদন্ত, প্রকৃত হত্যাকারীদের বিচারের দাবিতে সামনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। প্রায় 2.5 ঘন্টা অবরোধ শেষে শাহবাগ মোড় ছেড়ে দেন ছাত্রদল নেতাকর্মীরা। যান চলাচল স্বাভাবিক হয়ে পড়ে। হত্যার বিচার যদি আমরা অচিরে না পাই, যদি প্রকৃত খুনিরা এই প্রশাসন ধরতে না পারে এবং যদি সুষ্ঠু তদন্তে কোনো গাফিলতি পাই, অনতি বিলম্বে যদি খুনিদের মিডিয়ার সামনে হাজির করা না হয়, ছাত্রদল ঘোষণা দিচ্ছে অতি শীঘ্রই আমরা আরো বৃহৎ কর্মসূচিতে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এখনো পর্যন্ত সাম্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী হয়ে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, তিনি এখনো পর্যন্ত সেই হত্যাকাণ্ডকে ধারণ করতে পারেননি বলে আমরা মনে করছি।
দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সাম্য হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-পন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। শিক্ষকরা বলেন, পেশাদার খুনি দিয়ে সাম্যকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কারা এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছে তাদের খুঁজে বের করার দাবিও জানানো হয় এ সময়। ডাকসু নির্বাচনের আগে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান শিক্ষকরা। আগামী 48 ঘণ্টার মধ্যে সাম্য হত্যার প্রধান হত্যাকারীকে গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা। এই ক্যাম্পাসের ভিতরে অবাধ চলাচল সকলে, এখানে মিনিমাম কোনো রেস্ট্রিকশন নেই। যদি তা না থাকে তাহলে হয়তো বারবারই আমাদেরকে এই ধরনের সভা, এই ধরনের মানববন্ধন আয়োজন করে কারো না কারোর মৃত্যুর, অনাকাঙ্ক্ষিত মৃত্যুর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। সঠিক যে কারা হত্যা করলো, কিভাবে হত্যা করলো, এত রাত্রে এখানে কারা ছিল, তার ডিটেলস কোনো কিছু আমরা দেখতেছি না। আমরা চাই তার অবিলম্বে বিচার। চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, তবে নির্বাচন 2026 সালের জুনের পর হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে নির্বাচনে অংশ নেবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্য ইকোনমিস্টকে তিনি কথা বলেছেন, জানিয়েছেন অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি, ব্যাংকের খাত স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে, কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনো দুর্বল। একই সাথে রাজনৈতিক পরিস্থিতি ভঙ্গুর রয়েছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেছেন, বিপ্লবের 9 মাস পরও বড় পরিবর্তন আনা কঠিন প্রমাণিত হচ্ছে। আরও বলেন, ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে মিলে জুলাই সনদ প্রণয়ন করবে, যা নির্বাচন অনুষ্ঠানের পথ খুলে দেবে এবং এটি নতুন বাংলাদেশ গঠনে সহায়তা করবে। এছাড়া আওয়ামী লীগ ইস্যুতে ডক্টর ইউনূস বলেছেন, 12 মে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে, এর ফলে দলটি আর নির্বাচনে অংশ নিতে পারবে না। নির্বাচন যত বিলম্বিত হচ্ছে, দেশকে তত বেশি অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে বনানীতে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেছেন, সরকার আস্থা হারাচ্ছে, এটি দেশের জন্য দুর্ভাগ্যজনক। বাংলাদেশ একটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে আছে, দেশ কোথায় যাচ্ছে কেউ জানে না। এমন মন্তব্য করে তিনি বললেন, সবাই মিলে স্বৈরাচারকে বিদায় করেও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশ চলছে না। ঐকমত্যটা কোথায় জানতে চেয়ে আমির খসরু বলেন, একটা সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা তুলে দেয়াই এই সরকারের দায়িত্ব, কিন্তু করিডোর ইস্যু, বিনিয়োগ সম্মেলন, বন্দর দিয়ে দেওয়ার ক্ষমতাকে কে দিয়েছে তাও প্রশ্ন করেন এই সিনিয়র নেতা। সাংঘর্ষিক কোনো রাজনীতি কেউ চায় না উল্লেখ করে বলেছেন, দক্ষিণের মেয়রের বিষয়টি কোর্টের অর্ডার অনুযায়ী বাস্তবায়ন হতে হবে। জাতি সংখ্যার মধ্যে পড়ে গেছে এবং এই সংখ্যা যত দিন যাবে এটা বাড়তে থাকবে, অস্থিরতা বাড়তে থাকবে, দেশকে একটি বড় ধরনের বিপদের দিকে ঠেলে দেওয়া হবে। ঐক্যমত যেখানে হয়েছে ওটাকে আপনি বলে দেন, তার ভিত্তিতে আপনি ওটা সমাধান করে ইমিডিয়েটলি রোডম্যাপ ডিক্লেয়ার করেন। বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি মামলা সচল করার উদ্যোগ নিয়েছে দুদক। এ বিষয়ে করা আবেদনের শুনানি 15 জুলাই ধার্য করেছেন আপিল বিভাগ। রোববার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দিয়েছেন। দুদকের আইনজীবী মামলাটি সচল করার আবেদন করেন। 2007 সালের 2 জুলাই তৌফিকি ইলাহি চৌধুরী, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। 2008 সালের 3 মার্চ ওই মামলার কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারি করেন হাইকোর্ট। পরে রুল নিষ্পত্তি করে মামলাটি অবৈধ ঘোষণা করে 2010 সালের 13 এপ্রিল রায় দেন হাইকোর্ট। এর আগে দুদক মামলাটি প্রত্যাহার করে নেয়। 19 বছর পর মামলাটি আবারও সচল করার উদ্যোগ নেওয়া হলো। এই মামলাটা 2007 সালে হাইকোর্ট ডিভিশন কোয়াশ করে দেয়, অর্থাৎ বাতিল করে দেয়। 2010 সালে এই রায়টা হয়। এই রায়টার বিপক্ষে আমরা এখন করেছি, এটা লিভ পিটিশন ফাইল করেছি। এটা আজকে ফিক্স ছিল কোর্টে, 7 জন জজ সাহেব একসাথে বসে এটা শুনবে। 15 জুলাই ফিক্স করেছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। সম্প্রতি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর রোববার কমিশন থেকে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। সংস্থাটির উপপরিচালক মাসুদুর রহমানকে প্রধান করে গঠিত টিমকে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। অনুসন্ধানকারী দল শেখ হাসিনার স্থাবর অস্থাবর সম্পদের হিসাব, তার আয়কর নথি যাচাই বাছাই করে প্রকৃত তথ্য উদ্ঘাটন করবে। এর আগে প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার, প্রকল্পের অর্থ লুটপাটের একাধিক অনুসন্ধান দুদকে চলমান রয়েছে। ইতিমধ্যেই পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির মামলায় চার্জশিট দাখিলের পর আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী হলফনামায় দেওয়া সম্পদ বিবরণীর সাথে বাস্তবের অনেক গরমিল পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। দুপুরে মৌলভীবাজারে ১৭৪তম গণশুনানি অনুষ্ঠানে আব্দুল মোমেন বলেছেন, শেখ হাসিনা এবং তার পরিবারের অবৈধ সম্পদ তদন্ত করছে দুদক। গণশুনানিতে এলাকার বিভিন্ন দুর্নীতি অনিয়মের কথাও কমিশনের সামনে তুলে ধরেন স্থানীয়রা। বিভিন্ন সরকারি অফিসের সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার এবং সেবা বঞ্চিতেরও অভিযোগ করেন তারা। এসব অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক সমাধানের সিদ্ধান্ত দেন দুদক চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রী, তার সন্তান এবং তার ভগ্নী এবং তার সন্তান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ট্যাক্স রিটার্নে যে সম্পদ বিবরণী দেওয়া হয়েছে এবং আমরা যা পেয়েছি তার মধ্যে আমরা তুলনামূলক পরীক্ষা করে দেখছি যে তাতে সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে। যে কাজে সেগুলি আমরা মনে করছি একসময় এগুলি মামলা মোকদ্দমার দিকে এগোবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে দুদক সাবেক এক চেয়ারম্যান, 2 কমিশনার এবং 1 সচিবের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, খালেদা জিয়াকে হয়রানি করতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের করেন তৎকালীন দুদক কর্মকর্তারা। মামলায় অভিযুক্তরা হলেন দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মাসহুদ চৌধুরী, সাবেক কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, সাবেক কমিশনার আবুল হাসান মঞ্জুর এবং সাবেক সচিব মোখলেসুর রহমান। মামলার আইনজীবী মোহাম্মদ হোসেন আলী খান হাসান বলেছেন, সরকারি ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতে এই পদক্ষেপ নেওয়া হয়, যে আইনের পরিপন্থী। বেগম জিয়া 3 প্রধানমন্ত্রী, তাকে যদি একটা মিথ্যা মামলায় দুর্নীতিবান কমিশন সহযোগিতা করে, তথ্য গোপন করে, সবকিছু মিথ্যা তথ্য দিয়ে যদি আদালতে তাকে সাজা দেওয়া হয়, তাহলে তো দেশ আর থাকলো না। দুদকের সাবেক 3 চেয়ারম্যান এবং সাবেক সচিব সহ আরও অনেকে আছে, তদন্তের সবগুলি বের হয়ে আসবে এবং অজ্ঞাতনামা আরও দিয়েছি। যারা তদন্তে তাদেরকে বের করে আনা যাবে, যারা প্রকৃত অপরাধী তারা কেউ ছাড় পাবে না। আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। ভাটারা থানা হয়ে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে তাকে। তবে এখনো কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়নি নুসরাত ফারিয়াকে। দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানিয়েছেন, নুসরাত ফারিয়াকে এখনো গ্রেফতার দেখানো হয়নি, ডিবিতে নেওয়া হয়েছে তাকে। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। অন্তর্বর্তী সরকারের নতুন বাজেটে দীর্ঘমেয়াদী কোনো প্রকল্প থাকবে না। অনুমোদন দেয় একমাত্র মেগা অবকাঠামো হবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। গুরুত্ব পাবে বিদেশি ঋণ পরিশোধ। একথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। যেখানে গণতন্ত্রের পথ সুগম করা জরুরি, সেখানে এই সরকারকেই কেন সব দাবি দাওয়া পূরণ করতে হচ্ছে তার প্রশ্ন। নতুন সরকার যে আগের মতো ভবন, সেতু বা সড়ক নির্মাণে বাড়তি গুরুত্ব দেবে না সেই ঘোষণা ছিল আগে থেকেই। বরং দায়িত্ব নিয়ে লাগাম টানে প্রকল্পের সংখ্যায় তালিকা থেকে বাদ দেওয়া হয় রাজনৈতিক নেতাদের আবদারের অবকাঠামো। প্রতিশ্রুতি মেলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাড়তি বরাদ্দের। কিন্তু আগামী অর্থবছরের বাজেটে সব কথা রাখা যাচ্ছে না। রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সভায় অনুমোদন পায় 2,30,000 কোটি টাকার উন্নয়ন কর্মসূচি, যা চলতি মেয়াদের চেয়ে 35,000 কোটি টাকা কম। তারপরও সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে। এরপর আছে বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, গৃহায়ন ও স্বাস্থ্য খাতের নাম। চলমান প্রকল্পে আমার রাস্তা তৈরি হয়ে আছে, অর্ধেক তৈরি হয়েছে, বাকি অর্ধেক তৈরি হয়নি, বা একটা সড়কে একটা পুল তৈরি হয়নি। আমি কি সেই চলমান প্রকল্প বাদ দিয়ে শিক্ষা স্বাস্থ্য খাতে প্রকল্প নেব? পরিকল্পনা উপদেষ্টা জানালেন, ঘাটতি কমানো বাজেটের বড় চ্যালেঞ্জ। সাথে বাড়াতে হবে রাজস্ব। টেনশন আছে বিদেশি ঋণ পরিশোধ নিয়েও। বৈদেশিক ঋণই হোক বা দেশের ভিতর থেকে ঋণ হোক, ঘাটতি বাজেট দিয়ে যে পরবর্তীতে আবার ঋণ পরিশোধের দায় চাপে, তার ফলে তো সরকারের পরিচালন ব্যয়ই হোক, সেটা অথবা উন্নয়ন বাজেটই হোক, সেগুলোর উপর তার চাপ পড়ে। উপদেষ্টা বলছেন, এই সরকার দীর্ঘ সময় দায়িত্বে থাকার ম্যান্ডেট নেয়নি, তারপরও সামলাতে হচ্ছে বিভিন্ন পক্ষের দাবি দাওয়া পূরণের চাপ।
গোষ্ঠী বলি বা পেশাজীবী সংগঠন বলি, এরা শত শত আছে, তারা কেন প্রতিদিন আমাদের কাছেই দাবি দেওয়া নিয়ে আসে এবং বলে যে এখনই করে দিতে হবে বা এত সময়ের মধ্যে করে দিতে হবে, বা এরকম একটা আমাদেরকে বোঝাতে চেষ্টা করে যে আপনাদেরকেই করে দিয়ে যেতে হবে। নতুন বার্ষিক উন্নয়ন কর্মসূচি চূড়ান্ত অনুমোদন পাবে আগামী মাসে নতুন অর্থবছরের বাজেটের সাথে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ভারতের বন্দর ব্যবহার করে পণ্য আমদানি রফতানি স্থগিতের সিদ্ধান্ত আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, এমন সিদ্ধান্তে বড় রপ্তানিকারক হিসেবে ভারতই ক্ষতিগ্রস্ত হতে পারে। সচিবালয়ে এ নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেছেন, বাণিজ্যের ক্ষেত্রে দুই দেশের ভোক্তা ও ব্যবসায়ীরাই এর সাথে জড়িত। ক্ষতি হলে দুই দেশেরই হবে, তবে নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশের চেয়ে ভারতীয় ব্যবসায়ীরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ বাণিজ্যের ক্ষেত্রে ভারতই বাংলাদেশে বেশি রপ্তানি করে থাকে। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেছেন, দেশের বাণিজ্য সক্ষমতা বৃদ্ধির উপরে জোর দেওয়া হচ্ছে। আমি এখনো রিপোর্টটা দেখিনি, গতকালকেই তো আপনারাও যেমন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আমিও সোশ্যাল মিডিয়াতে দেখেছি। সো আমরা এটা হয়তো আরো 2-1 দিন লাগবে আমাদেরকে পুরো জিনিসটা একটা স্থিতি নেওয়ার জন্য। আমি কিছু তথ্য চেয়েছি, সেই তথ্যগুলো হয়তো বা আজ না হলে কাল নাগাদ আমি পেয়ে যাব। পেয়ে যাওয়ার পরে আমরা এই জিনিসগুলো সম্বন্ধে আরো ভালো জানতে পারবো। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ করানোর দাবিতে নগর ভবনের সামনে আজও বিক্ষোভ করেছেন তার কর্মী সমর্থকরা। সেই সাথে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেন তারা। চতুর্থ দিনের এই আন্দোলনে যোগ দিতে সকাল থেকেই নগর ভবনের সামনে নেতাকর্মীরা জড়ো হন এবং সড়ক অবরোধ করে কর্মী সমর্থকরা ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে স্লোগান দেন। অভিযোগ করেন, আইন উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টার কারণে ইশরাক হোসেনকে শপথ পড়ানো হচ্ছে না। মেয়র ঘোষণার রায়কে আমলে না নিয়ে আদালত অবমাননা করছে অন্তর্বর্তী সরকার। গত 27 মার্চ ইশরাককে মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পর ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে 27 এপ্রিল গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এই সরকারকে আমরা বসিয়েছি, এখন তারা আমাদের সাথে প্রতারণা করতেছে। এখন সরকারের দায়িত্ব তাকে শপথ করিয়ে তার দায়িত্বে বসানো। আসিফ মাহমুদ এবং তার উপদেষ্টা মণ্ডলী যারা আছে, তাই তাদের গরিমসি আছে বলে আমরা মনে করছি। পুরো ঢাকাবাসী যারা জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন, তারাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন। জননেতা ইশরাক হোসেন যদি মেয়র হয়ে এখানে আসে, অবশ্যই ঢাকাবাসীর কল্যাণ হবে। সংবিধান, নির্বাচন সহ সংস্কার কমিশনগুলোর ঐকমত্যের ভিত্তিতে যে সনদ তৈরি হবে তার আইনগত ভিত্তি গণভোটের মাধ্যমে দেওয়ার প্রস্তাব দিয়েছে জামায়াত ইসলামী। জাতীয় সংসদ ভবনের এলটি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফায় দিনব্যাপী বৈঠক করে জামায়াত ইসলামী। তারা জানায়, মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে চার্জশিটে নাম থাকলেই নির্বাচনে অযোগ্য ঘোষিত হবে। এ বিষয়ে শুরুতে দ্বিমত থাকলেও ঐকমত্য কমিশনের সাথে একমত হয়েছে দলটি। নির্বাচন কমিশনারের শাস্তির আওতায় আনতে আইনের সংশোধন, সার্চ কমিটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচন, একই ব্যক্তি দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবে না, ক্ষমতার ভারসাম্য ও বিকেন্দ্রীকরণের সুপারিশ জানায় জামায়াত ইসলামী। আর দলটি প্রস্তাব দিয়েছে দুদকের দুর্নীতি রোধে টাস্কফোর্স গঠনেরও। এদিকে সকালে বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, ঐকমত্য প্রতিষ্ঠা কমিশনের একার কাজ নয়, সিভিল সোসাইটি, রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জাতীয় ঐকমত্যে পৌঁছতে হবে। দুর্নীতি দমন কমিশন এবং তার আওতাধীন একটা ওয়াচ ডগের মতো কাজ করবে, একটা কাউন্সিল করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি। খুব ক্লিয়ারলি আজকে আলোচনা করেছি, ওনারাও আমাদের সাথে একমত হয়েছে যে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এটা কেবলমাত্র জাতীয় ঐকমত্য কমিশনের বিষয় নয়, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা আসলে রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটি এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো, সামাজিক শক্তিগুলোর দায়িত্ব। রাজনৈতিক দলীয় কাঠামো বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ন্ত্রণ করে বলেই ছাত্র সংসদ নির্বাচন বাধাগ্রস্ত হচ্ছে। ছাত্র সংসদ নির্বাচন কাঠামোগত সংস্কার শীর্ষক সংলাপে এমন মন্তব্য করেন বক্তারা। বলেন, নেতৃত্ব বিকাশ ও গণতন্ত্র চর্চায় ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা। পরিবর্তিত প্রেক্ষাপটে দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের কল্যাণে ছাত্র সংসদ বাস্তবায়নের তাগিদ দেন আলোচকরা।
রাজধানীর সিরিডাপ মিলনায়তনে আয়োজিত সংলাপে নীতি সংক্ষেপ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বিভাগের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম। আয়োজনে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অফ পার্টি ক্যাথারিন সিসিল। এ সময় বক্তারা বলেন, শিক্ষকরা প্রশাসনিক ক্ষমতা হাতছাড়া করতে চায় না বলেই ছাত্র সংসদ নির্বাচনে উদাসীনতা দেখায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নির্বাচনের একমাত্র বাধা হিসেবে উল্লেখ করেন বক্তারা। এখন ইউনিভার্সিটি প্রশাসন কিন্তু চালিত হচ্ছে আমাদের সরকার দ্বারা। এই পুরো প্রসেসগুলো কিন্তু ইউনিভার্সিটির প্রশাসনকে এক ধরনের দলীয়করণ করার ক্ষেত্রে ভূমিকা রাখে। যারা ছাত্র সংসদ নির্বাচনটা চাচ্ছেন অনেকে হয়তো একমত করবেন যে এখন এটাই মনে হচ্ছে যে এস্টাবলিশমেন্ট আসলে চাচ্ছে না এরকম একটা মুহূর্তে ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি অথবা ছাত্ররা এমপাওয়ার্ড। ক্যাম্পাসে অস্থিরতা, প্রশাসনিক পর্যায়ের নিষ্ক্রিয়তা, আইনি কাঠামো অস্পষ্টতা এবং দলীয় ছাত্র সংগঠনগুলোর একচেটিয়া আধিপত্যের জন্য জাতীয় রাজনীতির প্রভাবকে দায়ী করলেন বক্তারা, যা সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণকে নিরুৎসাহিত করছে বলে মনে করেন আলোচকরা। অনুষদগুলোর যারা রয়েছে সেই অনুষদগুলোর ডিন এবং অনুষদগুলোর সংশ্লিষ্ট যারা আছেন তারা কাজ করতে পারেন, এবং তারা যদি এই কাজটা করেন তাহলে যেটা বিষয় সেটা হচ্ছে যে আরো বেশি কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে আরো বেশি স্টুডেন্টদের কাছ থেকে আরো বেশি ফিডব্যাক আসা, তাদের আরো গুরুত্বপূর্ণ মতামত। ছাত্রদের যে ইউনিয়ন, স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আসলে হওয়া দরকার এবং এটার কোনো বিকল্প নেই। পলিসি ব্রিফের সুপারিশে কমিশনের সাথে আলোচনা করে নির্বাচনের তারিখ একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করার কথা বলা হয়, যাতে শিক্ষা কার্যক্রমের সঙ্গে কোনো সংঘাত না ঘটে। অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে যে ক্যাম্পাসের রাজনীতি ক্যাম্পাসের শিক্ষার্থীদের দ্বারা নিয়ন্ত্রিত না হওয়ার যে প্রবণতা গত 25 বছর 30 বছরের মধ্যে সময় ধরে এটা তৈরি হয়েছে, সেই প্রবণতাটাই হচ্ছে যে আসলে ক্যাম্পাসগুলোতে নিয়মিত নির্বাচন না হওয়ার অন্যতম কারণ। সবসময় এই পলিটিক্যাল পার্টিগুলো এই ছাত্র সংগঠনগুলোকে কবজা করে রাখত এবং এটা খুবই সহজ। আয়োজনে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ক স্থায়ী দপ্তর, ইলেকটোরাল ভোটিং ব্যবস্থার পাশাপাশি ছাত্র সংসদ নির্বাচনের অংশীজনদের প্রশিক্ষণ ব্যবস্থারও দাবি তুলে ধরা হয়। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি কর্মসূচি চতুর্থ দিনে গড়ালো, আর এর বিরূপ প্রভাব পড়েছে আমদানি বাণিজ্য সহ রাজস্ব আহরণে। ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল সহ দেশের প্রায় সব কাস্টম হাউসের পাশাপাশি শুল্ককর কার্যালয়ে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এই কর্মসূচি পালন করছে। নেতারা বলছেন, রাজস্ব ব্যবস্থাপনায় কার্যকর সংস্কার প্রয়োজন। আগামী মঙ্গলবার অর্থ উপদেষ্টার সাথে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতাদের বৈঠকের কথা রয়েছে। আমরা যদি এখান থেকে বিল অফ এন্ট্রির কাজটা যথাযথভাবে কাজগুলো শেষ না করতে পারি, তাহলে বন্দরে আমাদের কাজকর্ম, মাল ডেলিভারি সবকিছুই বন্ধ থাকে। যথাসময়ে বন্দর থেকে মাল ডেলিভারি না হলে আমাদের প্রতিনিয়তই ড্যামারেজ গুনতে হয়। কলম বিরতির জন্য আমরা যে ইম্পোর্টারের যে আর্থিক ক্ষতি হচ্ছে, আলটিমেটলি আমরা সিএনএর পর সেই ক্ষতির সম্মুখীন হচ্ছি। বিএসএসসি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মতিঝিলে কফিন মিছিল করেছেন পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। 48 ঘন্টার মধ্যে অপসারণ না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণাও দেন তারা। দুপুরে মতিঝিলে শাপলা চত্বর থেকে কফিন মিছিল শুরু করেন বিনিয়োগকারীরা, যা শেষ হয় ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে গিয়ে। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিনিয়োগকারীরা বলেন, বিএসএসসি চেয়ারম্যান সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছেন। এই কমিশন বাজারের গতি ফেরাতে পারেনি। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাজারে স্বস্তি ফেরানোর সম্ভাবনা তৈরি হয়েছিল, আর তা নষ্ট করে দিয়েছেন বিএসএসসি চেয়ারম্যান। প্রয়োজনে পুঁজিবাজার লেনদেন বন্ধ রাখারও দাবি জানান তারা। অনেক হাউস বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে, সব খবর আমরা পাচ্ছি। এই পুঁজিবাজার ট্রেড বন্ধ করে দেন প্রয়োজন বোধে। কি আছে যে ট্রেডে মানুষের সবকিছু হারিয়ে যায়, মানুষ শীর্ষ হয়ে যায়, ওই ট্রেডের কি দরকার? দ্রুত সিদ্ধান্ত নেন, 48 ঘন্টার মধ্যে এই কমিশন রাশেদ মাকসুদকে অপসারণ করুন, অন্যথায় আমাদের পরবর্তী আন্দোলন চিন্তা করতে পারবেন না কোন পর্যায়ে যাবে। বিভিন্ন দপ্তরে এখনও শপথে বহাল আছে এমন অন্তত 2500 ফ্যাসিস্ট আমলা ও কর্মচারীর নাম ঘোষণা করেছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। আগামী 20 মের মধ্যে তাদের অপসারণ করা না হলে রাজপথে কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে 9টি সরকারি অধিদপ্তরের ফ্যাসিস্ট আমলা ও কর্মচারীদের নাম ঘোষণা করা হয়। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, এসব আমলা ও কর্মচারীরা দেশে অস্থিরতা সৃষ্টির পেছনে কাজ করছে। একাধিকবার বিভিন্ন কর্মসূচি উপদেষ্টাদের কাছে স্মারকলিপি দিলেও এসব দোসরদের অপসারণ করা হয়নি। তাই অনতিবিলম্বে তাদের অপসারণ করে গ্রেফতার করা সহ 4 দফা দাবি জানিয়েছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন।
আমাদের কাছে এরকম অসংখ্য ব্যক্তির নাম আছে যারা রাজপথে ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিল, কিন্তু তাদেরকে এখনো বহাল তবিয়তে রাখা হয়েছে। এই গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে বসে থেকে এরা অর্থগুলো এই আওয়ামী লীগের পুনর্বাসনে কাজে লাগাচ্ছে। প্রশাসনে ফেস্টিবাদী আদর্শ প্রচারের সব পথ বন্ধ করতে হবে। একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে তাদের পৃষ্ঠপোষক রাজনৈতিক শক্তিকে চিহ্নিত ও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সাভারের আশুলিয়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন নেতাকর্মীরা। সকালে উপজেলার বিভিন্ন এলাকায় কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানানো হয়। কর্মসূচিতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণতন্ত্র রক্ষায় দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান তারা। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে চোরাকারবারিদের হামলায় 2 বিজিবি সদস্য আহত হয়েছেন। ভোরে উপজেলার নাজিরগোমানি সীমান্ত এলাকায় ঘটনা ঘটে। বিজিবি জানায় মাদক পাচারের খবরে সীমান্ত এলাকায় আগে থেকেই অবস্থান নেয় বিজিবি সদস্যরা। পরে 2 চোরাকারবারি মোটরসাইকেলে যাওয়ার সময় তাদেরকে চ্যালেঞ্জ করলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় তারা। পরবর্তীতে মোটরসাইকেলটি জব্দ করে ক্যাম্পে নেওয়ার সময় 10 জনের একটি দল বিজিবি সদস্যদের উপর হামলা চালায়। এতে আহত হন অনুপ কুমার মনিরুজ্জামান নামের 2 বিজিবি সদস্য। যশোরে আদালত থেকে কারাগারে নেয়ার পথে হত্যা মামলার আসামির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিকেলে জেলার দায়রা জজ আদালতে এই ঘটনা ঘটে। আজ বিচারাধীন হত্যা মামলার যুক্তিতর্ক স্থাপনের ধার্য করা দিন হওয়ায় তাকে আদালতে হাজির করা হয়। পুলিশ জানায় বাঘারপাড়া থানার এক হত্যা মামলায় 2021 সাল থেকে আসামি জুয়েল কারাবন্দী ছিল। ইজিবাইক চালককে হত্যা করে তার বাহন লুটের ঘটনায় এই মামলা দায়ের করা হয়। যশোর আদালতের পুলিশ পরিদর্শক রোকসানা খাতুন জানিয়েছেন, আসামিদের হাজতখানায় নেয়ার জন্য আদালত থেকে বের করে আনার সময় কৌশলে জুয়েল পালিয়ে যায়। তাকে আটক করতে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। উজানের ঢলে সোমেশ্বরী নদীর বাঁধ ভেঙে শেরপুরের ঝিনাইগাতির অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়েছে। ভোররাতে আকস্মিক এই পাহাড়ি ঢলে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। পানিতে তলিয়ে যায় অর্ধশতাধিক বাড়িঘর, দোকানপাট, লণ্ডভণ্ড হয়ে যায় নদী তীরবর্তী সড়ক। আর এই অঞ্চলে চলাচল বন্ধ রয়েছে। তবে সময়ের সাথে পানি কমে আসছে, কিন্তু আকস্মিক ঢলে বোরোর আবাদের লোকসান হয়েছে বলছেন প্রান্তিক কৃষকরা। যুদ্ধ বন্ধে রাশিয়া ইউক্রেনের সরাসরি আলোচনা ব্যর্থ হওয়ার পর এবার পুতিনের সাথে ফোনে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে নিজেই এই তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। লিখেছেন, 3 বছর ধরে দুদেশে চলছে যুদ্ধ, রক্তপাত বন্ধে রুশ প্রেসিডেন্টের সাথে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মস্কো নিশ্চিত করেছে আগামী সোমবার 2 প্রেসিডেন্টের ফোনালাপের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুতিনের সাথে কথাবার্তার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও ফোন করবেন ট্রাম্প। সাংবাদিকদের মূল কাজ স্বাধীন ও নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা। বরিশালে কর্মশালায় কথা বলেছেন প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি এ.কে.এম. আব্দুল হাকিম। সকালে জেলার সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত কর্মশালায় গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক আলোচনা করেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি বলেন, সাংবাদিকদের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিকতা সুরক্ষা আইন প্রণয়ন করা হবে। আইনজীবীদের মতো সাংবাদিকদেরও সনদের আওতায় আনার কথা জানান তিনি। সাংবাদিকদের মূল কাজ হচ্ছে স্বাধীন ও নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা। সাংবাদিক সুরক্ষার ব্যাপার খুব সিরিয়াসলি এখন একটা সমস্যা। এই ব্যাপারে সরকার তো আছেই, আমরাও একটা সুরক্ষা আইন অলরেডি প্রসেসে আছে। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ থেকে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ। সকালে গোপন সংবাদের ভিত্তিতে মংলার শেলা নদীর তেঁতুলবাড়িয়া খালের পশ্চিম পাড় থেকে প্রায় 22 কেজি ওজনের ফাঁদ এবং অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। পরে ফাঁদগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে। বন বিভাগের চাঁদপাই রেঞ্জে কর্মকর্তা জানান, ফাঁদগুলো গভীর বনে পাতার উদ্দেশ্যেই লুকানো ছিল। এসব ফাঁদ অন্য প্রাণীর জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। হরিণ শিকার একটি শাস্তিযোগ্য অপরাধ, তাই এর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানান কর্মকর্তা।
অনুষ্ঠিত হলো বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির 30তম বার্ষিক সম্মেলন। সকালে রাজধানীর আবু সাইদ কনভেনশন হলে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো এই সোসাইটির পক্ষ থেকে গবেষণা সাময়িকী প্রকাশিত হয়। এছাড়া সোসাইটির নিজস্ব ওয়েবসাইট প্রকাশ করা হয়। অনুষ্ঠানে চিকিৎসকরা বলেছেন, বাংলাদেশের লিভার ও পরিপাকতন্ত্রের রোগীর সংখ্যা অনেক। নবগঠিত এই কমিটি লিভার ট্রান্সপ্ল্যান্ট চিকিৎসা প্রদানের উদ্যোগ গ্রহণ করবে। এছাড়া দেশের অনেক মেডিকেল কলেজ, জেলা পর্যায়ের হাসপাতালগুলোতেও গ্যাস্ট্রোএন্টারোলজির বিভাগ নেই। এই কমিটি প্রশিক্ষণের পাশাপাশি পদায়ন ও পদোন্নতির কাজও করবে। নতুন প্যাকের উদ্বোধন হলো এসএমসি ওরসা লাইনের। দুপুরে এসএমসির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। নতুন প্যাকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমসির চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানিয়েছেন, এসএমসি ওরসা লাইন বাংলাদেশের প্রতিটি ঘরে আস্থার প্রতীক। নতুন প্যাকেজিং সহ এসএমসির সব উদ্যোগী নারী, শিশুসহ সকলের সুস্থ জীবন নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ধানমন্ডিতে দ্বিতীয় ব্রাঞ্চ চালু করেছে স্টুডেন্ট কনসালটেন্সি প্রতিষ্ঠান লুমোস গ্লোবাল। এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর হাসান আব্দুল গফরান। বিদেশে উচ্চতর পড়াশোনা এবং সম্ভাবনাময় ভবিষ্যৎ আবাসনের জন্য কাঙ্ক্ষিত দেশগুলোতে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি সেবা দিয়ে আসছে লুমোস গ্লোবাল। অস্ট্রেলিয়ার নামকরা এই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করছে লুমোস গ্লোবাল। বাংলাদেশ সহ 8টি দেশে পরিচালিত এই কনসালটেন্সি ফার্মটি 8 বছর ধরে ইউকে, কানাডা, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, মালয়েশিয়া উচ্চশিক্ষার জন্য নানাবিধ সুবিধা দিয়ে আসছে। নতুন শাখার মাধ্যমে ধানমন্ডি ও পার্শ্ববর্তী এলাকার শিক্ষার্থীরাও এই সুবিধা পাবেন। এ ছিল আজকে সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।